আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিয়া ফাতিমা। টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে। এতে পানিবন্দী হয়ে মানবেতর দিন কাটছে কয়েক লাখ মানুষের। বন্যায় ফেনী শহর সহ পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা প্লাবিত হয়েছে ৯০% এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ৫ লাখ মানুষ। নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে ৮টিতেই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোনাইমুড়ি, সেনবাগ, বেগমগঞ্জ সহ বিভিন্ন স্থানে পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। খাবার ও সুপেয় পানির সংকটে মানবেতর অবস্থা এখানকার বাসিন্দাদের। খাগড়াছড়ির দীঘিনালায় ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় দুর্ভোগে চরম উঠেছে মানুষের। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়েছে। উজানের ঢলে কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি। ব্রাহ্মণবাড়িয়ায়, আখাউড়ায় পানিবন্দী আছে 530টি পরিবার। পানিতে ডুবে থাকায় বন্ধ আছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। মৌলভীবাজারে পানিবন্দির দিন কাটছে লাখো মানুষের। নদ নদীর পানি বাড়ছে সিলেট, সুনামগঞ্জেও। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আজাদ মাওদার। গত 3 দিন থেকে যে ফেনী জেলাটা যে ফানির উপরে বাড়ছে, এই যে স্মরণকালের একটা ভয়াবহ বন্যা, এটা ইতিহাসে আমাদেরকে অনেকে জানিয়েছেন যে গত 30-40 বছরে এই যে ভয়াবহ বন্যা ওনারা দেখেন নাই। যে এই যে মানুষের যে চলাচলে, এই যে ফেনী শহরের গত রাত থেকে একটা বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হয়েছে। এখানে বিদ্যুৎ নেই, মানুষের এই যে চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। মানুষজন ঘরে মূলত দৃশ্যত পানিবন্দী অবস্থা জীবনযাপন করছে। আপনাকে জানিয়ে রাখি যে আপনি পরশুরাম, ফুলগাজীর কথা আমরা বললে সেখানে আমরা দেখতে পারবেন যে গত 3 দিনে মুহুরী, কহু এবং সিলুনিয়া নদীর যে আপনার বিপদ সঙ্গে যে পানি বিপদ সীমা অতিক্রম করছে। এই যে ফুলগাজী, পরশুরাম, এই ছাগলনাইয়া 3টি উপজেলার প্রায় শতাধিক গ্রামের প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থা মানবতার জীবনযাপন করছে। যে এখানে জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আমরা পর্যাপ্ত পরিমাণে সাহায্য সহযোগিতা করার জন্য এবং শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করছি এবং তাদেরকে এবং উদ্ধার করে এবং আশ্রয় শিবিরে নিয়ে আসার ব্যবস্থা করছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, এবার নোয়াখালীর পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, নোয়াখালীতে তো পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে, তো দুর্গতদের উদ্ধার ও সহায়তায় কি উদ্যোগ দেখছেন? ফাতিমা, ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীর অবস্থা ফেনীর মতো ভয়াবহ। এখানকার 8টি উপজেলায় মানুষ বন্যা দুর্গত হয়ে পড়েছে এবং আজকে থেকে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে এবং আরো নতুন নতুন এলাকায় পানি নতুন করে বিস্তৃত হচ্ছে। জেলা প্রশাসন এই নিয়ে নোয়াখালীর 9টি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। তারা এই উপজেলার সরকারি স্কুল, মাদ্রাসা, কলেজগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। এর মধ্যেই তারা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় তারা শুকনো খাবার বিতরণ করছে। এছাড়া আমি আজকে নোয়াখালী জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি এই মুহূর্তে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলায় তিনি বৈঠক করছেন। তিনি আমাকে জানিয়েছেন যে তারা এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সচেষ্ট রয়েছে এবং তারা সাধারণ মানুষকে, যারা বন্যা কবলিত মানুষ, তাদেরকে সচেতন করছে তারা যেন আশ্রয়ন কেন্দ্রে আসে। নোয়াখালীর মানুষ আশ্রয়ন কেন্দ্রে আসার প্রবণতা একেবারেই কম। আর আমি আজকে সকালে নোয়াখালীর কবিরহাট, কোম্পানিগঞ্জ এবং সদর উপজেলা ঘুরে দেখেছি। এইসব উপজেলার যে গ্রামীণ সড়কগুলো আছে এবং প্রধান সড়কগুলো আছে, এগুলো একেবারেই পানির নিচে তলিয়ে গেছে। এখানকার যাতায়াত ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে এবং আমি কয়েকটা বিদ্যুৎ উপকেন্দ্র ঘুরে দেখেছি যেগুলো পানি উঠে গেছে। এজন্য এখানকার 6 থেকে 7 লক্ষ মানুষ এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এছাড়া আমি কোম্পানিগঞ্জের চরালাহি ইউনিয়নে গিয়েছি, ওইখানকার পরিস্থিতিও আমি দেখেছি যে এখানকার মানুষ এক হিসেবে বন্যা কবলিত হয়ে বোবা কান্নায় তারা নিমজ্জিত রয়েছে। তারা এখানকার যে ধরনের সহায়তা চাচ্ছে, তারা এই তাদের চাওয়ার সাথে তাদের যে প্রাপ্যতা, এটাও কিন্তু একেবারেই কম। তো এখানকার যে যারা সচেতন মহল রয়েছে তারা দাবি জানিয়েছেন যারা বিত্তবান আছে সমাজে, তারা যেন সরকারের পাশাপাশি বন্যা দুর্গতদের জন্য এগিয়ে আসে। ফাতিমা, এ ছিল আমার কাছে নোয়াখালীর সর্বশেষ। ধন্যবাদ।
মৌসুমী লঘু চাপের কারণে আগামী 12 ঘন্টায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কিতকরণ কেন্দ্র। একই সঙ্গে খোয়াই নদীতে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ পানি প্রবাহ বয়ে যাওয়ার কথা বলছে সংস্থাটি। বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরে সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী 24 ঘন্টায় তীব্র পানির প্রবাহ কিছুটা কমে আসবে। অন্যদিকে পানির বিষয়ে তথ্য দিয়ে ভারত সহায়তা করছে জানিয়ে সংস্থাটি জানায়, ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই বন্যা পূর্বাভাস ও সতর্কিতকরণ কেন্দ্রের কাছে। বর্তমানে দেশের 7টি প্রধান নদীর 13টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে উল্লেখ্য মৌলভীবাজারের মনু ও ধলাই নদী বিপদসীমার প্রায় 90 থেকে 1 মিটার, হবিগঞ্জের খোয়াই নদী বিপদসীমার 200 সেন্টিমিটার থেকে 276 সেন্টিমিটার, গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমার 118 সেন্টিমিটার। তবে আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 ঘন্টাতে ভারী বৃষ্টিপাতের প্রবণতাটা এই অঞ্চলে কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। এবং দেখা যাচ্ছে যে বর্তমানে যে একদম সাম্প্রতিক তথ্য অনুযায়ী পানি বৃদ্ধির যে প্রবণতা সেটা কিছুটা পূর্বের তুলনায় ধীর, এবং এর ফলে এটা ইঙ্গিত দিচ্ছে যে পানি কিছুটা স্থির অবস্থায় চলে আসতে পারে আজকের মধ্যে, এবং পরবর্তীতে এই পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, আমাদের আরেক সহকর্মী সাদ্দাম হোসেন রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়, সরাসরি দিচ্ছেন তিনি। সাদ্দাম, আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম কি দেখছেন? এছাড়া কত সংখ্যক পরিবার আসলে পানিবন্দী রয়েছে? জি ফাতেমা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের উজানের যে পানি সে করবা এই এলাকাগুলোতে কিন্তু যে নিম্ন অঞ্চলগুলো ছিল সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে আপনি যেটা জানতে চেয়েছেন যে আখাউড়া স্থল বন্দরের এবং ইমিগ্রেশনের যে কার্যক্রম, সেটা কিন্তু গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তার কারণ হচ্ছে যে একমাত্র যেই আখাউড়া স্থল বন্দরের যেই চলাচলের যে একমাত্র যে রাস্তাটি ছিল সেখানে একটি নির্মাণাধীন ব্রিজ নির্মাণ হচ্ছে, তার পাশে কিন্তু একটি বিকল্প একটু সেতু ছিল। সেতুটি ভেঙে যাওয়ার ফলে, অর্থাৎ পানির তুরে ভেঙে যাওয়ার ফলে কিন্তু সেটাও কিন্তু আপাতত আমদানি রপ্তানি কার্যক্রম যে ব্যবসায়ী, সেটি কিন্তু দুই দেশের ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি আখাউড়া ইমিগ্রেশনের যেই যাত্রী পারাপার, দুই দেশের যাত্রী পারাপারও কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে এখানকার যে ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম, ওনার সাথে আমি কথা বলেছি, তিনি যেমনটা বলছেন যে আসলে পানির যদি পানি নেমে যায় ইমিগ্রেশন থেকে, তখনই কিন্তু তারা দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক করে। তাছাড়া আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি, ওনার সাথে কথা বলছি, তিনি যেমনটা বলছেন যে এই উপজেলায় যেই সমস্ত অঞ্চল, যে সমস্ত এলাকাগুলো একেবারেই নিম্ন অঞ্চলগুলো পানিবন্দী রয়েছে, সেই সমস্ত পরিবারগুলোকে তারা খোঁজখবর নিচ্ছে এবং তাদেরকে শুকনো খাবার দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি যে জায়গাগুলো উজান রয়েছে, অর্থাৎ উঁচু জায়গা রয়েছে, প্রাথমিক বিদ্যালয় সহ আত্মীয় স্বজনের বাসায় কিন্তু যারা পানিবন্দী ছিল তারা কিন্তু এই জায়গায় যাচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, গতকালকে কিন্তু উপজেলার বিরাম কালিকাপুর এলাকায় কিন্তু একজন গর্ভবতী নারী কিন্তু তিনি পানির তুরে ভেসে যাচ্ছিলেন এবং তিনি কিন্তু তখন মারা যায়। এমনি আমরা বলতে পারি যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে প্রায় 1000 পরিবার কিন্তু ইতিমধ্যে পানিবন্দী রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী ও টানা বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। রাজ্যের 8টি জেলার 361টি ত্রাণ শিবিরে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছে 34,000-এর বেশি মানুষ। ত্রিপুরার বাংলাদেশ ঘেঁষা খোয়াই জেলার প্রশাসন সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। আগাম সতর্কতা না দিয়ে বাঁধের গেট খুলে দিয়ে বিপাকে ফেলেছে বাংলাদেশকেও। ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন তথ্য অনুসন্ধানে ঢাকা এসেছে জাতিসংঘের প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেছে 3 সদস্যের প্রতিনিধি দলটি। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের অংশ হিসেবে প্রাথমিক কারিগরি দল 1 সপ্তাহের সফরে ঢাকায় অবস্থান করবেন। তবে তারা চাইলে সময় বাড়তে পারে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। শুরু হতে যাওয়া তদন্তে কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করছেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের 3 সদস্যের প্রতিনিধি দল। এই বিষয়ে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, বৈঠকের বিষয়ে সবশেষ তথ্য আমাদের জানাবেন।
ফাতিমা, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, এই কোটা সংস্কার, বেশ কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে যেসব সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেই সময় যেসব ছাত্ররা নিহত হয়েছে তাদের মৃত্যু তদন্তে কিন্তু মূলত জাতিসংঘের এই 3 সদস্যের তদন্ত কমিটি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং তারা কিন্তু বাংলাদেশে 7 দিন অবস্থান করবেন এবং তারা এই যে কয়দিন অবস্থান করবেন এই সময়টাতে কিন্তু তারা নাগরিক সমাজের প্রতিনিধি এবং নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের যেসব উপদেষ্টা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আলাদা আলাদাভাবে বৈঠক করবেন এবং তাদের সঙ্গে এই যে বিপুল সংখ্যক ছাত্র নিহতের ঘটনার বিষয়টি নিয়ে তারা কিন্তু আসলে খুব সূক্ষ্মভাবে, খুব পুঙ্খানুপুঙ্খভাবে তারা এই বিষয়টি তদন্ত করবেন বলে জানা গেছে এবং এখন কিন্তু তারা বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা সচিবের সঙ্গে বৈঠক করছেন। আপনারা জানেন যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং এখন পররাষ্ট্র উপদেষ্টা যে সচিব রয়েছেন তিনি এই 3 সদস্য তদন্ত কমিটির সঙ্গে বৈঠকে রয়েছেন। তারা ঠিক কিছুক্ষণ আগেই বৈঠকে বসেছেন এবং বৈঠক শেষে আসলে তাদের আজকের বৈঠকের কি বিষয়বস্তু ছিল বা কতটুকু তাদের যে আলোচনার বিষয়বস্তু ছিল সেগুলো জানতে পারবো এবং এই যে ছাত্র নিহতের ঘটনা রয়েছে, ছাত্র নিহতের ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু নির্দিষ্ট পরিমাণের সংখ্যা জানা যায়নি ঠিক কত সংখ্যক ছাত্র নিহত হয়েছে এই নৈরাজ্যে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংঘাত সংঘর্ষ ঘটেছিল সেই সময়। তো বিভিন্ন সংগঠন কিন্তু তারা তাদের মতো করে বিচার বিশ্লেষণ করে কিন্তু তাদের মতো সংখ্যা দিয়েছেন, তবে এখনো পর্যন্ত কিন্তু সঠিক সংখ্যাটা জানা যায়নি। তবে যে জাতিসংঘের যে 3 সদস্য তদন্ত কমিটির সদস্যরা এসেছেন তারা কিন্তু এই ছাত্র নিহতের বিষয়টি নিয়ে খুব গুরুত্বের সঙ্গে তারা এই বিষয়টিকে দেখছেন। আপনারা কিন্তু জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে জানিয়েছিলেন যে এই জাতিসংঘের হস্তক্ষেপে যেন ছাত্র নিহতের ঘটনার বিষয়টি পুরোপুরি দেখভাল করা হয় এবং ছাত্র নিহতে যারা কি ঘটনা পুরো বিষয়টি যেন তাদের এই তদন্তে উঠে আসে। তো ফাতিমা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গুলির বৈঠক চলছে। বেলা 11:15টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। সকালে 11টায় কার্যালয়ে আসেন রেতো রেঙ্গুলি। বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও বিএনপি স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন। বৈঠকে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের কূটনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া সম্প্রতি ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য তারিখ নির্ধারণ করে বৃহস্পতিবার এই আদেশ দেন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে গেল সপ্তাহে রিট করা হয়। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। সে সঙ্গে বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলে চাওয়া হয়েছে। মধ্যাহ্নের সময় পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।